সবসময়ই তিনি বিতর্কে থাকেন, তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন, তিনি খবরের শিরোনামে থাকেন, আর সবসময় বিতর্ক তার পিছনে তাড়া করে এবং বিতর্ক তৈরি করাই যেন তার জীবনের অন্যতম একেবারেই তার সুখ্যাতি বলা যেতে পারে। তিনি আর কেউ নন, তিনি জগদীপ ধনখড়, প্রাক্তন উপরাষ্ট্রপতি। এবং তিনি যেভাবে বিতর্কিতভাবে তার উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন, তারপর অন্তরালে চলে যান এবং স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি তার কোনো উত্তর দেননি যখন বিরোধীরা তার ব্যাপারে বারবার নিরুদ্দেশ বলে অভিযোগ করছিল। তিনি চুপ করেছিলেন। হঠাৎ করে তিনি রাজস্থান বিধানসভায় যে বিধায়ক হিসেবে তিনি কিছুদিন ছিলেন, তার পেনশনের জন্য তিনি আবেদন করলেন। কেন? তিনি উপরাষ্ট্রপতি পদে অনেক বেশি টাকা পেনশন পেতে পারতেন, তিনি মন্ত্রীও ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, বা লোকসভার সাংসদও ছিলেন, সেই জায়গা থেকে তিনি পেনশন আরও বেশি পেতে পারতেন। হঠাৎ করে তিনি কেন কংগ্রেসের বিধায়ক হিসেবে রাজস্থান বিধানসভায় থাকাকালীন যে মাইনে পেতেন তার পেনশন চাইলেন? তিনি জগদীপ ধনখড় এখানেও তৈরি করলেন বিতর্ক। কেন তিনি চাইলেন বিধায়কের পেনশন, এ নিয়েই আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। জগদীপ ধনখড় গত 21শে জুলাই সন্ধেবেলা হঠাৎ করে একেবারে শুধুমাত্র একটি চিঠি পাঠিয়ে রাষ্ট্রপতির কাছে তিনি ইস্তফা দেন। সৌজন্যটুকু তিনি দেখাননি, তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেননি। এবং অভিযোগ ওঠে যে তিনি কার্যত বিজেপির চাপে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। কারণ তিনি রাজ্যসভায় কথা বলতেন। বিজেপি যখন কখনোই চায় না যে কেউ যে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বিজেপিকে প্রশ্ন করুক বা কথা বলুক, কিন্তু ধনখড় যেটা বারবার করে করছিলেন। আর তারপরেই দেখা যায় যে হঠাৎ করে তিনি ইস্তফা দিয়ে দেন। এবং শুধু তাই না, তারপরে তার রাজস্থান বা বিভিন্ন জায়গায় প্রোগ্রামও শিডিউল ছিল। তিনি সেই ইস্তফা দেওয়ার পর একেবারে স্পিকটি নট, চুপচাপ। তিনি কোথায় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর হঠাৎ করে দেখা গেল তিনি বিধায়ক হিসেবে যে রাজস্থান বিধানসভায় ছিলেন তার পেনশনের জন্য আবেদন করেছেন। এখানেও বিতর্ক। কেন? তার কারণ তিনি 1989 সাল থেকে 1991 সাল পর্যন্ত ছিলেন রাজস্থানের ঝুনঝুন কেন্দ্রের সাংসদ। 1990 থেকে 91 পর্যন্ত চন্দ্রশেখরের মন্ত্রিসভায় সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর সে বছরই যোগ দেন কংগ্রেসে। 1993 সালে কিষানগড় কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে পা রাখেন রাজস্থান বিধানসভায়। কিন্তু 1998 সালের লোকসভা ভোটে তার পুরনো কেন্দ্রেই কংগ্রেসের টিকিটে হেরে যান ধনখড়। এবার তিনি পা বাড়ান বিজেপির দিকে। 2003-এ যোগ দেন বিজেপিতে। মাঝের কিছু বছর তিনি গেরুয়া বৃত্তে ঘোরাঘুরির পর বিতর্কের কেন্দ্রে ফিরে আসেন 2019-এর 20শে জুলাই। 2019-এর 20শে জুলাই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অধিষ্ঠিত হন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বারবার বিবাদ শুরু হয় এবং বিতর্ক শুরু হয় মমতা এবং ধনখড়ের সম্পর্ক নিয়ে। এবং তিনি বারবার করে তৃণমূল কংগ্রেসের বা সরকারের নেওয়া সিদ্ধান্তগুলিকে কোনোভাবেই আমল দিচ্ছিলেন না। শুধু তাই না, বিভিন্ন বিল আটকে রাখছিলেন। তিনি উপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রেও বাধা দিয়েছেন। এমন সব অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এমনকি মমতা মন্ত্রিসভার শপথ কারা কারা নেবেন সেই তথ্য মন্ত্রিসভা থেকে ঘোষণা হওয়ার আগে তিনি প্রকাশ করে দিয়েছেন। সেই ধনখড়কে দেখা গেল 2022-এর অগাস্ট মাসে আরও উচ্চ পদে তিনি উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। এবং উপরাষ্ট্রপতি পদে নিয়োগ হওয়ার পর বেশি দিন তার টিকল না সেই সময়সীমা, কারণ 5 বছর তিনি থাকতে পারতেন। অথচ মাঝপথে হঠাৎ করে তাকে ইস্তফা দিতে হলো। এবার ভাবার বিষয় এখানেই যে ইস্তফা দিয়ে তিনি চুপ করেছিলেন, তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি বক্তব্য রাখতে বাইরে আসেননি, তিনি কোনো প্রতিবাদ করেননি। কেন তিনি ইস্তফা দিলেন? শুধুমাত্র লিখেছিলেন যে স্বাস্থ্যের কারণে। কিন্তু যে সমস্ত বিতর্ক তৈরি হয়, বিরোধীরা যে সমস্ত অভিযোগ করতে শুরু করে, তার কোনো উত্তর তিনি দিতে সামনে আসেননি।
কিন্তু হঠাৎ করে আবার গোপনেই তিনি একটি আবেদনপত্র পাঠিয়ে দিয়েছেন রাজস্থান বিধানসভায়। তিনি বিধানসভার বিধায়ক হিসেবে যে মাইনে পেতেন সেখান থেকে তিনি পেনশন চান। এখানে দেখার বিষয় যে সরকারি নিয়ম অনুযায়ী তিনি উপরাষ্ট্রপতি পদে যে পেনশন পেতে পারেন সেটা বেতনের অর্ধেক, অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা। লোকসভার সদস্য হিসেবে পেনশন পাওয়ার কথা কম বেশি 50,000, আর 70 বিধায়কের পেনশন মাত্র 42,000 টাকা। তিনি এই 42,000 টাকা চাইলেন কেন? বড় প্রশ্ন। এবং এই 42,000 টাকা তিনি পাবেন কিভাবে? না, কংগ্রেসের বিধায়ক থাকার জন্য। বারবার তিনি দল বদল করেছেন, সেই ইতিহাস তার রয়েছে। বারবার বিতর্কে জড়ানো, তার ইতিহাস রয়েছে। তিনি কি আবার প্রশ্ন তুলে দিয়ে গেলেন, আবার কি বিতর্ক তৈরি করে গেলেন যে উপরাষ্ট্রপতি পদের নয়, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নয়, কেন্দ্রীয় সাংসদ হিসেবে নয়, লোকসভার সাংসদ হিসেবে নয়, তিনি রাজস্থান বিধানসভার বিধায়ক হিসেবে সব থেকে কম পেনশন নিতে চান। তিনি কি কিছু বোঝাতে চাইলেন? অবশ্যই সেদিকে নজর থাকবে।